সবসময় ভালোর দলে থাকেন, তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন। নানা ঝামেলার কারণে লিখে ওঠার সময় পাই না। অবশেষে আজকে সুযোগ হলো। আমি সাইফুল ইসলাম। আমার হোম টাউন গাজীপুর, জেলা শ্রীপুর, উপজেলা কোনো এক গ্রামে। সঙ্গত কারণে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব হচ্ছে না, তাই ঘটনাটি লিখে পাঠাচ্ছি। পড়ে শোনানোর অনুরোধ রইল। ঘটনাটি আমার এক বড় ভাইয়ের সাথে ঘটেছে। তিনি পেশায় একজন ডক্টর। তিনি সম্বোধন বলছি কারণ তিনি আমার 8 থেকে 10 বছরের সিনিয়র। ওনার বাড়ি উত্তরবঙ্গের কোনো এক জেলায়। তো তিনি আমার সাথে ঘটনাটি যেভাবে শেয়ার করেছেন আমি সেভাবেই শেয়ার করছি। আমি তখন ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। নতুন জায়গা, নতুন মুখ, আগে কখনো দেখিনি, সবকিছু ভালোভাবে চিনি না। আমি একটা হোস্টেলে উঠেছিলাম। সেখানে কয়েকজনের সাথে আমার পরিচয় হয়। আমরা 4 জন বন্ধু একসাথে এক রুমে থাকতাম। দিনটি ছিল 2012 সালের দুর্গাপূজার নবমীর দিন। পুরো হোস্টেল ফাঁকা, কেননা পুরো 6 দিনের ছুটি ছিল। আমাদের 4 জনের মধ্যে আমরা 2 জন কোথাও যাইনি। হ্যালো বন্ধুরা, আজ আমি ওয়ানেক্স নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যা বিভিন্ন বিনোদনের জন্য সবচেয়ে বিশ্বস্ত ওয়েবসাইট। পিএসজি এবং সিরিয়া এ এই অ্যাপের স্পন্সর। অন্যান্য অ্যাপের তুলনায় এখানে জেতার সম্ভাবনা অনেক বেশি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে। এটি সকল ক্রিকেট প্রেমীদের জন্য আপনার পছন্দের দলকে সমর্থন করার দুর্দান্ত সুযোগ। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবেন। আপনি স্কোর অনুমান করতে পারবেন এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। তাড়াতাড়ি করুন এবং আপনার পছন্দের দলকে সমর্থন করুন এবং রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ব্যবহার করুন এবং আপনার প্রথম জমাতে 30,000 টাকা পর্যন্ত পান। আপনি পেটিএম, ব্যাংক, বিকাশ, ক্যাশ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই আপনার জয়ের অর্থ উত্তোলন করতে পারবেন। লিঙ্কটি পিন কমেন্টে দেওয়া আছে। রেজিস্টার করতে লিঙ্ক করুন অথবা গুগলে সার্চ করুন ওয়ানেক্স লিখে এবং অবশ্যই আমার প্রোমো কোড ব্যবহার করুন এবং বোনাস পান। রুমটা ছিল 3 তলায়। রাত তখন 2:30। হঠাৎ দরজায় কর্নারার শব্দে আমার ঘুম ভেঙে যায়। কেউ আমার নাম ধরে ডাকলো। আমি স্পষ্ট শুনতে পেলাম। কর্নারার শব্দ অনেক তীব্র ছিল। আমি এক লাফে উঠে বসলাম। আমার সাথে থাকা বন্ধুটিকে ডাকলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। তাই বাধ্য হয়ে আমি দরজা খুললাম। দরজা খুলে দেখি আমি রুম থেকে বের হলাম। তখন কিছুটা ভয় পেলাম, কারণ পুরো করিডোরে আমি কাউকে দেখতে পেলাম না এবং করিডোরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ভালোভাবে দেখে নিলাম, কিন্তু সেখানে কেউ ছিল না। কিছুটা অবাকও হলাম। এত রাতে কেই বা আমার নাম ধরে ডাকলো। আমি আর কিছু না ভেবে রুমে ফিরে আসলাম। এ ব্যাপারে কাউকে কিছু বললাম না। পরের দিন ছিল দশমীর দিন, তাই আমরা 2 বন্ধু মিলে বিসর্জন দেখতে গিয়েছিলাম। রাত 10টার আগেই হোস্টেলে ফিরে আসলাম। তারপর খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম। হঠাৎ গত রাতের মতো কর্নারার শব্দে আমার ঘুম ভেঙে গেল। আজকের শব্দটা ছিল শান্ত প্রকৃতির। আমি দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কে? ওপাশ থেকে কেউ একজন উত্তর দিল, আমি হামিদ চাচা। এই হামিদ চাচা হলেন আমাদের হোস্টেলের কেয়ারটেকার। আমি তখন দরজা খুলে বাইরে বের হয়ে জিজ্ঞেস করলাম, কি দরকার? উনি জানালেন, বড় স্যার আমাকে এক্ষুনি ওনার চেম্বারে ডেকে পাঠিয়েছেন। কথা বলার সময় আমি খেয়াল করলাম হামিদ চাচাকে কেমন যেন নার্ভাস দেখাচ্ছে। ওনার মুখটা একটা চাদর দিয়ে ঢাকা। উনি এটুকু বলেই তাড়াতাড়ি চলে গেলেন। আমি একটু অবাক হলাম। এটা ভেবেছে বড় স্যার তো আরো 2 দিন পরে আসার কথা, কারণ যাওয়ার দিন আমাদের বলেছিলেন ওনার আসতে 2 দিন দেরি হবে। তারপর কিছু না ভেবে ওনার চেম্বারে গেলাম। বড় স্যার বলেন ওটি করতে হবে। কোনো নার্স না থাকায় অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমাকে ডেকেছেন। আমি আর কিছু না বলে ওনার সাথে সাথে ওটি রুমে গেলাম। উনি আগে থেকে রেডি হয়েছিলেন এবং আমাকে ড্রেস পরে নিয়ে আসতে বললেন। আমি রেডি হয়ে এসে দেখি ওটি রুমে স্যার নেই। আমি দেখলাম বেডে কেউ একজন শুয়ে আছে, আর সেটা সাদা কাপড় দিয়ে ঢাকা। আমি আস্তে আস্তে গিয়ে কাপড়টা সরিয়ে দিলাম। তারপর আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম বেডে
হামিদ চাচার লাশ পড়ে আছে, তার মুখটা বিভৎস হয়ে গেছে। কেউ দেখলে ভয় পাবে, যে কেউ দেখলে ভয় পাবে। এই দৃশ্য দেখে ভয়ে আমার শরীর ঘামতে শুরু করে। আমি তাড়াতাড়ি ওটি রুম থেকে বের হওয়ার জন্য দরজা খুলতে গিয়ে দেখি দরজা খুলছে না। আমি আরো ভয় পেলাম। আমি বোঝাতে পারছিলাম না আমার সাথে কি হচ্ছে। ঘামে আমার শরীরের অধিকাংশ ভিজে গেছে। অনেক চেষ্টার পর দরজা খুলতে সক্ষম হলাম। বের হয়ে আমি সোজা বড় স্যারের চেম্বারে গেলাম। গিয়ে দেখি কেউ একজন চেয়ার পেছনের দিকে ঘুরিয়ে বসে আছে। আমি স্যার বলে ডাক দিতেই সামনের দিকে ঘুরল। তারপর আমি যা দেখলাম সেটা আমি কখনো স্বপ্নেও ভাবিনি। আমি দেখলাম সেই সবুজ রঙের ড্রেস পরা একটা দেহ চেয়ারে বসানো, কিন্তু মাথা নেই, গলা বেয়ে রক্ত ঝরছে। এই দৃশ্য দেখার পর আমি আর স্থির থাকতে পারিনি। স্যারের চেম্বারেই সেন্সলেস হয়ে পড়ে যাই। তারপর আমার আর কিছু মনে নেই। পরদিন সকালে আমি নিজেকে আমার রুমে আবিষ্কার করি। আমার পাশে আমার বন্ধু বসেছিল। সে বলল সকালে ঘুম থেকে উঠে আমাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে স্যারের চেম্বারে গিয়ে আমাকে দেখে যে আমি পড়ে আছি। তারপর আমাকে রুমে নিয়ে আসে, আমাকে জিজ্ঞেস করে কি হয়েছিল। আমি তাকে আমার সাথে ঘটা পুরো ঘটনা বলি। তারপর সে আমাকে যেটা জানালো সেটা শোনার পর আমি আমার নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলাম না। সে বলল গতকাল রাতে বড় স্যার এবং হামিদ চাচা একই বাসে করে আসছিলেন, আর সেই বাস অ্যাক্সিডেন্ট করে। এতে তারা উভয়ই ঘটনাস্থলে মারা যায়, আর জানালার গ্লাসে চাপ লেগে স্যারের মাথা বডি থেকে আলাদা হয়ে যায়। ঘটনা এখানে শেষ হলেই পারত, কিন্তু হলো না। এরপর থেকে পুরো ঘটনাটি আমি স্বপ্নে দেখতাম আর চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে উঠতাম। আমাকে নিয়ে আমার বন্ধুরা খুবই দুশ্চিন্তায় ছিল। তারও 4-5 মাস পর আমি টিসি নিয়ে অন্য জায়গায় চলে যাই। এরপর আমার সাথে আর কিছু ঘটেনি। আমি আজও জানতে পারিনি কেন আমার সাথে এমন ঘটেছিল, আর আমি কখনোই জানার চেষ্টাও করিনি। কিছু কিছু ঘটনার রহস্য থাকাই ভালো। এই ছিল আমার ঘটনা। লিখেছেন, আমি ঠিক সেভাবে পড়ার চেষ্টা করছি। হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন, কারণ আমি জানি আপনি সব সময় ভালো থাকার দলে। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। শত ক্লান্তি ও ব্যস্ততার মাঝেও ভূত এফএমের এপিসোডগুলো কখনোই মিস করি না। আমি ছোটবেলা থেকেই একটু প্যারানর্মাল জিনিসগুলোর প্রতি আগ্রহ বোধ করি, তাই সুযোগ পেলেই প্যারানর্মাল জায়গাগুলোতে ভ্রমণে গিয়ে কিছু এক্সপেরিয়েন্স করতে বেশ ইন্টারেস্টিং লাগে আমার কাছে। তাছাড়া মুরব্বীদের কাছ থেকে হতবাক করা প্যারানর্মাল ঘটনাগুলো শোনা এবং সংগ্রহ করতে বেশ ভালো লাগে, যার কারণে ইতোপূর্বে আমি বহুবার সেগুলো রহস্য অনুসন্ধান করতে গিয়ে নানাবিধ সমস্যার ভেতরেও পড়েছি। আমার লেখার হাত খুব বেশি একটা ভালো না, তাই অনেক ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স ও ঘটনা থাকা সত্ত্বেও কখনো লেখার সাহস করে উঠতে পারেনি। কিন্তু এই পর্যন্ত পড়ে মনে হলো আপনি চমৎকার লেখেন। আমার সবচেয়ে ভালো বন্ধু সজলের অনুরোধে আজ ভূত এফএমের একটি ঘটনা শেয়ার করার কিছুটা উৎসাহ পেয়েই লেখা শুরু করলাম। যদিও জানি আমার লেখার হাত খুব একটা ভালো না, ব্যস্ততার কারণে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব হচ্ছে না। যদি ভালো লাগে ঘটনাটি পড়ে শোনাবেন, না পড়লে কোনো দুঃখ নেই। 1971-এর কয়েক বছর পরের ঘটনা। বলা বাহুল্য যে 71-এর পরে দেশের অবস্থা পরিস্থিতি কতটা স্বাভাবিক স্বাভাবিক ছিল, বা ঘটনাটি ঘটেছিল আমার এক আম্মুর সাথে খুলনার খালিশপুরের হাউজিং স্টেট এলাকায়। এবং আম্মুর তখন আনুমানিক 11-12 বছর বয়স। আম্মুর কাছ থেকে যেভাবে শুনেছি সেভাবে ঘটনাটি তুলে ধরার চেষ্টা করলাম। সুতরাং কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। তখন খালিশপুর হাউজিং এস্টেটে প্রতিটা লাইনেই বিরাট বিরাট বড় বড় ট্রেন ছিল। ট্রেনগুলো প্রশস্ততা ও লম্বায় উভয় দিক থেকেই ভালোই বড় ছিল। বলা বাহুল্য যে যারা ভালো লাফাতে পারে না তাদের পক্ষে ওই ট্রেনগুলো লাফিয়ে যাওয়া বা লাফিয়ে পার হওয়া বেশ মুশকিল ছিল। এবং যেহেতু স্বাধীনতার পর পর পরিস্থিতি খুব একটা স্বাভাবিক না থাকায়
এবং বিদ্যুতের তেমন কোনো ব্যবস্থা না থাকায় ওই এলাকা ঘুটঘুটে অন্ধকার থাকতো। আর রাত হলে তো কথাই নেই। আম্মু ছোটবেলা থেকে একটু চঞ্চল প্রকৃতির ছিলেন এবং ভয় ভীতি কোনো কিছু রহস্যময় কোনো কিছু তাকে স্পর্শ করেনি। তাই তো যাই হোক, মূল ঘটনায় আসি। একদিন বাসায় কোনো এক মেহমান আসলো, তো তা আম্মু তা আমার বাবাকে কিছু নাস্তা আনার জন্য বাজারে পাঠালেন, তার বাবাকে কিছু নাস্তা আনার জন্য বাজারে পাঠালেন। যেহেতু আগেই বলেছি বাজারে যেতে হলে বড় বড় প্রশস্ত ড্রেন লাফ দিয়ে পার হয়ে যেতে হয়, তো আম্মু যথারীতি বাজার থেকে বেরিয়ে বড় বড় প্রশস্ত ড্রেনগুলো লাফিয়ে লাফিয়ে বাজারের পথে এগোতে লাগলেন এবং কোনো ধরনের সমস্যা ছাড়াই নির্বিঘ্নে বাজারে গেলেন। নাস্তা কেনার পর আবারও আম্মু প্রশস্ত ড্রেনগুলো লাফিয়ে বাড়ি ফিরতে লাগলেন। আগেই বলেছি ড্রেনগুলোর লম্বা এবং প্রশস্ততার কথা বেশ বড় ছিল। আম্মু ভাবলেন দেখে শুনে একটু সময় নিয়ে ট্রেনগুলো লাফানো দরকার, পার হওয়া দরকার, এবং তিনি সেটাই করছিলেন। তাছাড়া বেশ অন্ধকার পরিবেশ সেখানে ছিল, চাঁদের আলো ছাড়া কোনো ধরনের আলোর ছিটে ফোটাও ছিল না। তো আম্মু একটি ট্রেন লাফিয়ে পার হবার সময় জন্য অপেক্ষা করছিলেন। ঠিক তখনই লক্ষ্য করলেন যে ট্রেনের ডান পাশ থেকে কোনো একটা মাছের মতো অবয়ব ড্রেনের ভেতর থেকে হামাগুড়ি দিয়ে দিয়ে সামনে এগিয়ে আসছে। আম্মু সেটাকে ভালোভাবে লক্ষ্য করলেন। এক পর্যায়ে জিনিসটি ঠিক আম্মুর সামনে এসে থামলো। আম্মু চাঁদের আবছা আলোতে স্পষ্ট লক্ষ্য করলেন তার মুখমণ্ডল সম্পূর্ণ মানুষের মতো এবং সমস্ত শরীর লোম দ্বারা আবৃত, এবং পেছন দিকটা মাছের লেজের আকৃতি বিশিষ্ট। নীল চোখ, তার চোয়াল থেকে দাঁত বেরিয়ে আসছে, মাথা বিস্তৃত লম্বা ঘন কালো চুল, তার শরীর থেকে বিচ্ছিরি একটা দুর্গন্ধ আসছে। আম্মু পরিস্থিতি অনুধাবন করার আগেই আগন্তুক বলে উঠল, কোথায় যাচ্ছিস? আম্মু ভয়ে প্রায় প্রকম্পিত অবস্থায় দ্রুত ট্রেনগুলো লাফিয়ে ছুটতে লাগলো। ভয়ঙ্কর অবয়বটি আম্মুর পেছন পেছন ছুটতে লাগলো। আম্মুর বর্ণনা মতে অবয়বটি আম্মুকে অনেক দূর পর্যন্ত, প্রায় 3 রাস্তার মোড় পর্যন্ত ধাওয়া করলো। আম্মু বাসায় ঢোকার সাথে সাথে মাটিতে পড়ে জ্ঞান হারালো। এর একটু পরে আম্মু স্বাভাবিক হলে তার সাথে কি হয়েছিল জানতে চাইলে আম্মু সমস্ত ঘটনা খুলে বললেন, এবং সাথে সাথে আমার আম্মুর বাবা অর্থাৎ আমার নানা লাইট নিয়ে ছুটলেন, কিন্তু কোথাও কিছু নেই। তবে অবয়বটি যে শেষ পর্যন্ত ধাওয়া করেছিল সেই পর্যন্ত কাদার ছাপ পড়েছিল। সেই কাদার ছাপটি এমনই অবয়বপূর্ণ ছিল যে যেই দেখেছে সেই বিস্ময়ে হতবাক হয়ে গেছে। কিছুদিন পর আমার নানা একটি ঘটনা জানতে পারলেন যে যুদ্ধ চলাকালীন সময়ে মিলিটারিরা কোনো এক বুদ্ধিজীবীকে নৃশংসভাবে হত্যা করে এবং সে ট্রেনের মধ্যে ফেলে রেখেছিল, এবং লাশটির ওপরে নৃশংসভাবে হত্যা চালানো হয়, এবং লাশটি মানে হয়তো এই কারণে এই জায়গাটা হন্টেড ছিল এবং এই জায়গাটাতে অনেকেই অনেক কিছু দেখেন বা এরকম ব্যাপার স্যাপার সেখানে প্রচলিত আছে আর কি। তো যাই হোক, আমি জানি না যে আসলে ঘটনা কি বা আসলে কেন ঘটনাটি ঘটেছিল, কিন্তু আমি এটাও জানি না যে আসলে এরকম একটা মানে হত্যা পেছনে এটার সাথে কোনো সম্পর্কিত কিনা, কিন্তু ঘটনাটি ঘটেছিল এটাই তিনি জানিয়েছেন। আপনাদের আশা করছি যে পুরোটা সময় আনন্দ দিতে পারবো। তো প্রথম যে ঘটনাটি সেটি একটা ইমেইল, এবং ইমেইলটা আমি পড়ছি যেভাবে লিখে পাঠিয়েছেন ঠিক সেভাবেই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি সাইফ রাতুল লিখছি মুন্সিগঞ্জ থেকে। 1 মাস আগে আমার এক আত্মীয়ের কাছে শোনা একটি ঘটনা আজ শেয়ার করতে যাচ্ছি। আত্মীয়টি গত মাসে আমাদের এখানে বেড়াতে এলে ভূত প্রেতের প্রসঙ্গে এক পর্যায়ে তিনি তার দাদার সাথে ঘটা একটি ঘটনা আমাকে বলেন। বলে রাখা ভালো, আমার সেই আত্মীয় মুন্সিগঞ্জেই থাকেন এবং এটি তাদের এলাকার অনেক বিখ্যাত একটি ঘটনা। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবার অনুরোধ রইল। বেশ আগের কথা, 1960 থেকে 62-র মধ্যের একটা সময় হবে। আমার দাদার নাম ছিল আলী মিয়া এবং তিনি পেশায় একজন কৃষক ছিলেন। মাঝবয়সী লোক, ভীষণ সাহসী। একবার তার ফসলের মাঠে পাখিদের ভীষণ উপদ্রব বিরক্ত হয়ে তিনি সিদ্ধান্ত নিলেন মাঠে একটা কাকতাড়ুয়া দাঁড় করাবেন। যেই ভাবা সেই কাজ।
ঘর থেকে পুরনো একটা শার্ট আর লুঙ্গি এবং আরও কিছু প্রয়োজনীয় উপকরণ নিয়ে বানিয়ে ফেললেন বেশ লম্বা চওড়া একটা কাকতাড়ুয়া। পরদিন সেটা মাঠে বসিয়েও দিলেন। ভালো ফলও পেলেন এটা করে, কিন্তু তিনি তখনও জানতেন না যে এই কাকতাড়ুয়াই তার জন্য এক সময় এক বিশাল ভয় হয়ে দাঁড়াবে। প্রথম 7 দিন সবকিছু একদম স্বাভাবিক ছিল। ঘটনা ঘটল 8ম দিন রাতে। তিনি এমনিতে প্রতিদিন ভোরে মাঠে গেলেও ওই দিন ফজরের আগেই ঘর থেকে উঠে মাঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। মাঠে সেচ কাজের জন্য নালা কাটা সহ আরো অনেক কাজ ছিল সেদিন, তাই আগে ভাগে কাজে নেমে পড়তে হবে। তিনি এরকম জলদি বেরিয়ে পড়েছিলেন এই কারণেই। গভীর রাতে সেই গ্রাম্য পথ পাড়ি দিয়ে তিনি এক সময় তার মাঠে পৌঁছালেন। আকাশে তখনও চাঁদ ছিল এবং যে চাঁদের আলোয় প্রায় পুরো মাঠটাকেই ঝকঝকে পরিষ্কার দেখা যাচ্ছিল। হঠাৎ মাঠের একদিকে চোখ। হ্যালো বন্ধুরা, আজ আমি 1x নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যা বিভিন্ন বিনোদনের জন্য সবচেয়ে বিশ্বস্ত ওয়েবসাইট। পিএসজি এবং সিরিয়া এ এই অ্যাপের স্পন্সর। অন্যান্য অ্যাপের তুলনায় এখানে জেতার সম্ভাবনা অনেক বেশি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে। এটি সকল ক্রিকেট প্রেমীদের জন্য আপনার পছন্দের দলকে সমর্থন করার দুর্দান্ত সুযোগ। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবেন। আপনি স্কোর অনুমান করতে পারবেন এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। তাড়াতাড়ি করুন এবং আপনার পছন্দের দলকে সমর্থন করুন এবং রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ব্যবহার করুন এবং আপনার প্রথম জমাতে 30,000 টাকা পর্যন্ত পান। আপনি পেটিএম, ব্যাংক, বিকাশ, ক্যাশ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই আপনার জয়ের অর্থ উত্তোলন করতে পারবেন। লিঙ্কটি পিন কমেন্টে দেওয়া আছে। রেজিস্টার করতে লিঙ্ক করুন অথবা গুগলে সার্চ করুন 1x লিখে এবং অবশ্যই আমার প্রোমো কোড ব্যবহার করুন এবং বোনাস পান। পড়তেই তিনি খুবই অদ্ভুত কিছু একটা খেয়াল করলেন। তিনি দেখতে পেলেন বেশ দূরে তার মাঠের প্রায় শেষ প্রান্তে কেউ একজন দৌড়াচ্ছে। চোট্টর ভেবে তিনি রাস্তায় ঢাল পেয়ে জলদি তার জমিতে নামলেন এবং কিছুটা সামনের দিকে এগিয়ে গিয়ে ভালো মতো ব্যাপারটা খেয়াল করার চেষ্টা করলেন। কিন্তু কিছুক্ষণ তাকিয়ে থাকার পর তিনি বুঝতে পারলেন ওই লোকটা একটা নির্দিষ্ট জায়গার ভেতরেই গোল হয়ে দৌড়াচ্ছে এবং লোকটা বেশ লম্বা। তখন তিনি আরো একটু সামনে গিয়ে ব্যাপারটা কি হচ্ছে দেখার চেষ্টা করলেন। আরো একটু কাছে যাবার পর তিনি দেখতে পেলেন যেটা দেখার জন্য তিনি একেবারেই প্রস্তুত ছিলেন না। সম্পূর্ণ কল্পনাতীত একটি ব্যাপার তিনি দেখলেন। ওটা কোনো মানুষ নয়, ওটা সেই কাকতাড়ুয়া, তার নিজের হাতে বানানো সেই কাকতাড়ুয়া। সেটা একরকম বাতাসে ভেসে ভেসে ওই জায়গাতে গোল হয়ে ঘুরছে। তিনি তখন আর ওখানে দাঁড়িয়ে থাকার সাহস পেলেন না। দ্রুত পিছন দিকে হাঁটা ধরলেন। মাঠের যে জায়গায় তিনি কাকতাড়ুয়াটিকে দাঁড় করিয়ে রেখেছিলেন ওই জায়গাতে চোখ গেলে উনি দেখলেন সেখানে কাকতাড়ুয়া নেই। ভয় এবার তাকে আরো জোরে সরে চেপে ধরল। তিনি একরকম দৌড় লাগালেন বাড়ির দিকে। বাড়িতে ফেরার পর স্ত্রী এত জলদি ফিরে আসার কারণ জানতে চাইলে তিনি বললেন, শরীরটা হঠাৎ খুব খারাপ লাগায় ফিরে এলাম, সকালে মাঠে যাব। সকাল হওয়ার পর তিনি মাঠে গেলেন এবং কাকতাড়ুয়াটিকে ঠিকঠাক জায়গাতেই আবিষ্কার করলেন। পরে তার রাতের ঘটনা তিনি কিছু বন্ধুদের সাথে শেয়ার করলে সব শুনে বন্ধুরা বলল, এটা তো চোখের ভুল, হঠাৎ করে এত রাতে ঘুম ভেঙে ওঠে আশায় এমন দেখেছিস। বন্ধুদের কথা উনি মেনে নিলেন, কিন্তু তবুও ওনার মনের কোথাও একটা খটকা রয়েই গেল। পরের 2 দিন উনি স্বাভাবিক মতোই ভোরে মাঠে গেলেন এবং আর অদ্ভুত কিছুই তার চোখে পড়ল না। তাছাড়া ভোরের ওই সময়টা আশেপাশে প্রায় সব মাঠের কৃষক চলে আসে, তাই তখন অদ্ভুত কিছু অভিজ্ঞতা করার কোনো সম্ভাবনা এমনিতেই কম। এদিকে 2 দিন পার হয়ে গেলেও তিনি ওই রাতের ব্যাপারটা কোনোভাবেই তার মাথা থেকে দূর করতে পারছিলেন না। যদি তিনি সে রাতে সেটা ভুল দেখে থাকেন, তবুও তো সেটা তিনি দেখেছেন যেভাবেই হোক। তাই তিনি সিদ্ধান্ত নিলেন তিনি আবারও একবার ওরকম রাতে এই মাঠে যাবেন। এই খটকা নিয়ে তিনি আর থাকতে পারছিলেন না। দিনে দুপুরেও এখন কাকতাড়ুয়াটির দিকে তাকালে ওনার কেমন যেন লাগে। পরের দিন রাতে তিনি অনেক জলদি ঘুমিয়ে পড়েন এবং ঘুমানোর আগে স্ত্রীকে বলে রাখেন,
ফজরের আধ ঘন্টা 1 ঘন্টা আগে যেতে তাকে ডেকে তুলে দেয়া হয়। গভীর রাতে তার ঘুম আপনা আপনি ভেঙে যায় এবং তিনি আর দেরি না করে বেরিয়ে পড়েন একটা হ্যারিকেন আর যন্ত্রপাতির ব্যাগটা নিয়ে। তিনি মাঠে পৌঁছলেন। সেদিনও আকাশে চাঁদ ছিল। চাঁদের আলোয় ঝকঝকে পরিষ্কার মাঠটায় তিনি চোখ বুলিয়ে নিলেন। সবকিছুই স্বাভাবিক। কাকতাড়ুয়া ঠিক জায়গাতেই আছে, শুধু বাতাসে একটু দুলছে। তার মনে আর কোনো ভয় রইল না। তিনি কাজে নেমে পড়লেন। তখন কত রাত বা ফজরের আর কতটা সময় বাকি তা তার জানা নেই। তিনি এক মনে কাজ করে চলছেন। হঠাৎ একটা আওয়াজ তার কানে এসে ধাক্কা খায়। কিছু একটা নড়ার আওয়াজ। আওয়াজটা পেছন দিকে থেকে এসেছে। তিনি পেছনে ঘুরে তাকালেন এবং স্বাভাবিকভাবেই কাকতাড়ুয়ার দিকে তার চোখ চলে যায়। অস্বাভাবিক কিছুই তিনি খুঁজে পেলেন না। ভাবলেন ভুল শুনেছেন, অথবা ইঁদুর টিঁদুরের আওয়াজ হবে হয়তো। তিনি আবার কাজে মনোযোগ দিলেন এবং ঠিক তখনই আবার সেই শব্দ। কিছু একটা যেন নড়ে উঠল। পেছনে ঘুরে তিনি আবারও কাকতাড়ুয়ার দিকে তাকালেন। এবার তিনি দেখলেন কাকতাড়ুয়া একটু অন্যদিকে ঘুরে আছে, বাতাসেই ঘুরে আছে, এমনটা বোঝালেন তিনি নিজেকে। কিন্তু তিনি খুব ভালো করে জানতেন যে এই হালকা বাতাসে এত শক্তভাবে বাঁধা কাকতাড়ুয়া ঘুরে যাবার কথাই না। তবু এই সান্ত্বনাটুকু আঁকড়ে ধরে তিনি ওই সময়টা পার করে দিতে চাচ্ছিলেন। সামনে ঘুরে তিনি আবারও তার কাজে মনোযোগ দিতে চেষ্টা করলেন, কিন্তু না, মন তার আর মাঠে টিকছে না। ভাবলেন বাসায় চলে যাবেন, আর ঠিক তখনই সেই শব্দটা আবার ফিরে এলো। আর সেই শব্দ চলল বেশ কিছুক্ষণ ধরে, এবং যখন শব্দটা চলছিল তখন উনি ওনার সামনের দিকের মাটিতে চাঁদের আলোয় দেখতে পেলেন যে কাকতাড়ুয়ার ছায়াটা আস্তে আস্তে বেশ বড় আকার ধারণ করছে, যেন সেটা তার কাছে আসছে। ওনার বুকের ভেতর কেমন যেন কামড় দিয়ে উঠল। নিজেকে বোঝাতে চাচ্ছিলেন যে না, আমি অবশ্যই ভুল দেখছি, আমি ভুল দেখছি, কিন্তু না। তিনি স্পষ্ট তার পেছনে কারো এই মাত্র এসে দাঁড়ানোর অনুভূতি পেলেন। মনের সব শক্তি সঞ্চার করে তিনি পেছনের দিকে ঘুরলেন, আর যা দেখলেন এর পেছনে কোনো যুক্তি খাটে না। তিনি দেখলেন তার এক হাতের কম দূরত্বে পেছনে ঘুরে দাঁড়িয়ে আছে সেই নিজ হাতে বানানো কাকতাড়ুয়া। ভয়ে একেবারে পুরোপুরি ক্রাশ করে ফেললো তাকে। তার মনে হতে লাগলো এই বুঝি তার কলিজাটা গলা দিয়ে বেরিয়ে আসবে। কোনো রকমে তিনি উঠে দাঁড়িয়ে দৌড়াতে শুরু করলেন। কোন দিকে দৌড়াচ্ছেন তিনি জানেন না, কতক্ষণ দৌড়াচ্ছেন তাও ওনার খেয়াল নেই। শুধু খেয়াল আছে জ্ঞান হারানোর আগে তার কানে ফজরের আজান ভেসে এসেছিল। জ্ঞান ফেরার পর তিনি নিজেকে নিজের বিছানায় আবিষ্কার করলেন। তার আশেপাশে অনেকগুলো পরিচিত মুখ, তার বন্ধুরা, তার পরিবারের সদস্যরা, তার কয়েকজন প্রতিবেশী, সবাই কি হয়েছে জানতে চাইলেন। তিনি রাতের ঘটনার আদ্যপান্ত করলেন। পরে তখনই তাকে নিয়ে কয়েকজন তার মাঠে যায়। সেখানে গিয়ে তারা কাকতাড়ুয়াটিকে ঠিকঠাক জায়গাতেই দেখতে পায়। তার এক বন্ধু কাকতাড়ুয়াটির কাছে গিয়ে ভালো মতো নাড়িয়ে দেখতে থাকে। না, সব কিছু ঠিকই আছে। কাকতাড়ুয়াটা বেশ শক্তভাবেই মাটিতে আঁকড়ে ধরে আছে। পরে হুজুরকে খবর দিয়ে আনানো হলো। সবকিছু শোনার পর হুজুর ভালো করে কাকতাড়ুয়াটিকে পর্যবেক্ষণ করলেন এবং আলী মিয়াকে জিজ্ঞেস করলেন, এই শার্ট আর লুঙ্গি কোত্থেকে নিয়েছেন? উত্তরে আলী মিয়া বললেন, সব ঘর থেকেই নেয়া, শুধু শার্টটা কয়েক মাস আগে বন্যার পানি নেমে যাওয়ার সময় ওই জায়গায় মাটিতে আধপোতা অবস্থায় পেয়েছি। কথাগুলো বলতে বলতে আলী মিয়ার শার্টটা খুঁজে পাওয়ার জায়গাটা আঙুল দিয়ে সবাইকে দেখাচ্ছিলেন। এটা সেই জায়গা যেখানে সেই রাতে কাকতাড়ুয়াটিকে গোল করে ভেসে থাকতে দেখেছিলেন। তখন হুজুর বললেন, হয়তো এই শার্ট কোনো মৃতদেহের গায়ে ছিল, অথবা কোনো মৃত মানুষের সাথে এই শার্ট কোনোভাবে সম্পর্কিত, যার কারণে সব ঘটছে। এটা বলে হুজুর কাকতাড়ুয়াটিকে পুড়িয়ে ফেলার পরামর্শ দিলেন এবং সেদিনই কোনো এক সময় কাকতাড়ুয়াটিকে পুড়িয়ে ফেলা হলো। এরপর সবকিছুই একদম
স্বাভাবিক হয়ে গেল। তিনি আগের মতো মাঠের কাজ করতে থাকলেন এবং এই ঘটনার কথা প্রায় ভুলেই গেলেন। এভাবে মাস কেটে গেল। হঠাৎ একদিন রাতে তিনি টয়লেটে যাওয়ার জন্য ঘর থেকে বের হতে গিয়ে দেখেন সেই কাকতাড়ুয়া তার বাড়ির উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আছে। এটা দেখে তিনি জলদি ঘরের দরজা বন্ধ করে দেন। দরজা লাগানোর আওয়াজে তার স্ত্রী জেগেও গেলে তিনি তার স্ত্রীকে বললেন, বাইরে কাকতাড়ুয়া। এটা শুনে তার স্ত্রী জানালা দিয়ে বাইরে উঠানের দিকে তাকায়, কিন্তু কিছুই দেখা যায় না। একসময় আলী মিয়া প্রায় রোজ রাতেই সেই কাকতাড়ুয়াটিকে দেখতে থাকেন এবং তার বাড়ির উঠোনে বা ঘরের জানালার পাশে দেখেন যে সেই কাকতাড়ুয়াটি দাঁড়িয়ে আছে, কিন্তু তার স্ত্রী এমন কিছুই কখনো দেখেননি। আস্তে আস্তে এই ব্যাপারটা গ্রামে জানাজানি হয়ে যায়। একসময় দিন দুপুরেও কাজে মাঝে তিনি কাকতাড়ুয়াটিকে দেখেন তার মাঠের মাঝখানে এখানে ওখানে দাঁড়িয়ে আছে। যখনই তিনি এরকমটা দেখতেন তখনই সঙ্গে সঙ্গে চিৎকার করে আশেপাশের কৃষকদের বলতেন, দেখো দেখো ওইখানে দাঁড়িয়ে আছে, তোমরা কি দেখতে পাচ্ছ? কিন্তু উনি বাদে আর কেউই এরকম দেখত না। তারা তাকে শান্ত করে বাড়ি দিয়ে যেত। একটা সময় সবাই ধরেই নিলেন আলী মিয়া পাগল হয়ে গেছে। কবিরাজ, ঝাড়ফুঁক, কোনো কিছুতেই কিছু হচ্ছিল না, বরং ব্যাপারটা আরো বেড়েই চলল। তিনি ঘরে বা বাইরে কোথাও একা থাকতে পারতেন না। তার মনে হতো তিনি একা হলেই কাকতাড়ুয়া তাকে মেরে ফেলবে, যদিও তিনি কাকতাড়ুয়াটিকে কখনোই তার ঘরের ভেতরে দেখেননি। এভাবেই চলতে থাকে অনেক বছর এবং এক সময় তিনি পুরোপুরি উন্মাদে পরিণত হন। চাষবাসের কাজও বাদ দিয়ে দেন। তিনি সারাদিনই বিড়বিড় করে কাকে যেন গালি দিতে থাকেন। তার সেসব কথা কেউ বুঝতে পারত না, শুধু যা ভাবি না ভাবি না এই কথাগুলো বোঝা যেত। কৃষক আলী মিয়া এরপরও অনেক বছর জীবিত ছিলেন, কিন্তু তিনি কখনো আর সুস্থ হতে পারেননি। তিনি তার মৃত্যুর দিন সন্ধ্যায়ও সেই কাকতাড়ুয়াটিকে জানালার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন বলে দাবি করেছেন। তো এটাই ছিল ঘটনা। আশা করি আপনার ও শ্রোতাদের এটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম। জানি আপনি সবসময় ভালো থাকার লোকদের দলে। আশা করি এই মুহূর্তে আপনি ভালো আছেন। আমি ভূত এফএমের একজন পুরনো শ্রোতা। 6 বছরেরও বেশি সময় যাবত আমি একটানা ভূত এফএম শুনে আসছি, কিন্তু কখনো কোনো ঘটনা শেয়ার করিনি। ভাবলাম এবার নিজের জানা কিছু ঘটনা আপনাকে মেইল করব। ভূত এফএমে এটা আমার প্রথম ইমেল। শুরুতেই বলে রাখি, আমার মেইল শেয়ার করার মতো মনে হলে আপনি পড়ে শোনাবেন, কারণ স্টুডিওতে গিয়ে ঘটনা শেয়ার করার মতো সময়টা আপাতত আমি পাচ্ছি না। ভবিষ্যতে সময় সুযোগ পেলে ইনশাল্লাহ আমি ভূত এফএমে সরাসরি উপস্থিত হব। আমি যে ঘটনাটা বলবো তা শুনেছিলাম আমার মায়ের মুখে। আমাকে খুব ছোট বয়সে গল্প বলার ছলে মা এই ঘটনাটি বলেছিলেন। ঘটনাটি আমার মা অর্থাৎ আমার নানুর জীবনে ঘটে যাওয়া ব্যাখ্যাতীত একটি ঘটনা। আমার নানুর প্রথম 2 সন্তান জন্মের পরপরই মারা গিয়েছিল। স্বাভাবিকভাবেই তার তৃতীয় সন্তানের জন্ম হবার পর তিনি অনেক শঙ্কিত ছিলেন এবং আমার নানু ঝাড়ফুঁক ও তাবিজ কবজে খুব বিশ্বাস করতেন। তিনি পরিচিত একজন হুজুরের কাছ থেকে সন্তানের মঙ্গল কামনা করে অনেক আমল নিয়ে করেন এবং তাবিজ গ্রহণ করেন। নানু সুস্থ সুন্দর একটি ছেলে সন্তান এলো, সবাই তো আনন্দিত, কিন্তু সন্তানের জীবন নিয়ে নানু তখনও শঙ্কিত। নানুর পরিচিত সেই হুজুর এসে সন্তানের জন্য দোয়া করে গেলেন। হুজুর বলেছিলেন যদি প্রথম সন্তান সপ্তাহ ভালো ভালো কেটে যায় তাহলে নবজাতকের জীবনে আর কোনো ভয় নেই। হুজুর পরামর্শ দিয়েছিলেন যদি নানু রাতে ভয় পান তাহলে খারাপ কিছু ঘটতে পারে, যাই ঘটুক নানু যেন সাহস রাখেন। এবং হুজুর আরো বললেন ঘুমানোর সময় সংকোচ লাগলে নানু যেন মাথার কাছে আলো জ্বালিয়ে রাখেন। হুজুরের পরামর্শ মতোই নানু হ্যারিকেন জ্বালিয়ে রেখে ঘুমিয়ে পড়তেন। 2 দিন কোনো ঝামেলা ছাড়া কেটে গেল। তৃতীয় দিনে রাতে নানু যথারীতি ঘুমাচ্ছিলেন। গভীর রাতে ঘুমের মাঝে নানু একটা জোরালো আওয়াজ শুনতে পান। পুরনো বিল্ডিং ভাঙার সময় দেয়ালে বড় হাতুড়ি দিয়ে আঘাত করলে যেভাবে শব্দ হয় ঠিক সেভাবেই ঘরের ছাদে কেউ হাতুড়ি দিয়ে আঘাত করছে। সেই আঘাতে একটানা ধুম ধুম করে শব্দ হচ্ছে। নানুর ঘুম ভেঙে যায়। তার তন্ত্রা পুরোপুরি কেটে যাওয়ার আগেই সেই আওয়াজটা বন্ধ হয়ে যায়। নানু ভাবলেন এই আওয়াজটা নিশ্চয়ই স্বপ্ন ছিল, নয়তো ঘুম ভাঙতে আওয়াজ কেন বন্ধ হবে।
যাই হোক, ঘুম ভাঙার পর নানু দেখলেন হ্যারিকেনের আলো নিভু নিভু করছে। হ্যারিকেনের তেল ফুরিয়ে গেলে হ্যারিকেন যেভাবে নিভে যায়, অনেকটা সেভাবেই হ্যারিকেনের আলোটা নিভে যাচ্ছে। নানু বেশ অবাক হন, কারণ তিনি ঘুমানোর আগে হ্যারিকেনের তেল ভরে রেখেছিলেন। এত তাড়াতাড়ি তেল শেষ হয়ে যাওয়ার কথা নয়। নানু হ্যারিকেন চেক করে দেখলেন তেল ঠিকই আছে, কিন্তু হ্যারিকেনের সলতেটা জ্বলে ক্ষয় হয়ে গেছে। পুরনো সলতে বদলে নতুন সলতে দেবার কথা আগের দিন মনে এলেও সলতে বদলাতে নানু ভুলে গেছেন। নানু সলতে বদলানোর জন্য হ্যারিকেন নিভিয়ে দিলেন। ঘর অন্ধকার হয়ে গেল। ঠিক তখনই নানু শুনতে পেলেন ঘরের ছাদে যেন অনেক মানুষ ধূপধাপ করে পা ফেলে সশব্দে হাঁটছে। নানু প্রথমে ভাবলেন এটা তার মনের ভুল, কিন্তু ধূপধাপ সেই শব্দগুলো মানুষের হাঁটাহাঁটির আওয়াজটা বন্ধ না হয়ে ক্রমেই বেড়ে চলছিল। নানু তাড়াতাড়ি নতুন সলতে লাগিয়ে আলো জ্বালালেন। আলো জ্বালানোর পর সব শব্দ থেমে যায়। তারপর হ্যারিকেনের আলো নানু দেখতে পেলেন তার রুমের দরজায় একজন বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে। বৃদ্ধার গায়ে সাদা কাপড়। দীর্ঘদিন ব্যবহারের ফলে সাদা কাপড় যেমন তামাটে হয়ে যায়, বৃদ্ধার গায়ে তেমন একটি পুরনো সাদা শাড়ি জড়িয়ে আছে। বৃদ্ধাটি এক দৃষ্টিতে বিছানায় ঘুমিয়ে থাকা নানুর নবজাতক সন্তানের দিকে তাকিয়ে আছে। নানু প্রচন্ড ভয় পেলেন। তিনি দৌড়ে গিয়ে তার সন্তানকে বুকে নিয়ে খাটের এক কোণায় বসে দোয়া কালাম পড়তে শুরু করলেন। কয়েক মুহূর্ত পর নানু দেখেন সেই বৃদ্ধাটি খাটের অপর পাশে একটি শিশুকে কোলে নিয়ে নানুর মতো করেই বসে আছে। ধীরে ধীরে বৃদ্ধাটি তার কোলের শিশুটার চেহারা দেখভাল দেখালো। পক্স বা গুটি বসন্ত হলে মায়ের মুখের গায়ে যেরকম অসংখ্য ছোট ছোট গুটি দাগ দেখা যায়, সেই শিশুর মুখে তেমন গুটি কালো দাগ পড়ে আছে। শিশুটির চোখ খোলা, চোখ দুটোতে কোনো মনি নেই, সেই চোখগুলো সব ধপধপে সাদা। বোঝা যাচ্ছে বৃদ্ধার কোলের শিশুটি মৃত। বৃদ্ধা তার কোলের শিশুকে আমার নানুর দিকে বাড়িয়ে দিলেন। নানু বুঝতে পারলেন সেই বৃদ্ধা তার কোলের মৃত শিশুটি নানুকে দিয়ে নানুর কাছ থেকে জীবিত শিশুটি চাইছেন। নানু চিৎকার দিয়ে কেঁদে ওঠেন। তার চিৎকার শুনে সবাই দৌড়ে আসে, তবে কেউ এসে পৌঁছানোর আগেই সেই বৃদ্ধাটি হাওয়ায় মিলিয়ে যায়। সেদিনের পর নানু আর তার সন্তানের আর কোনো সমস্যা হয়নি। আমার নানু 12 বছর আগে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। আমার নানুর সেই সন্তান, আমার মামা, এখনো বেঁচে আছেন। ঘটনা এটাই। কেউ বলেন সেদিন বৃদ্ধাটিকে আমার নানু বাস্তবে দেখেননি, তিনি স্বপ্ন দেখেছিলেন। কিন্তু নানু ঘুম থেকে উঠে হ্যারিকেনের পুরনো সলতে বদলে নতুন সলতে লাগিয়েছিলেন। এই ব্যাপারটি তো স্বপ্ন ছিল না। আর সলতে বদলানোর সাথেই এই ঘটনা ঘটে গিয়েছিল। ভালো থাকুন, এই কামনায় শেষ করছি। নাজিম সৌরভ, পাঠানবাড়ি রোড, ফেনী। তো এই ছিল ঘটনা। আমরা এখন আমাদের একটা চমৎকার ঘটনায় যাব। আমাদের নতুন একজন অতিথি এসছেন তার কাছে, তারপরে তো বাবু ভাই আছেন। সুতরাং আমি এটাই বলছি যে আপনাদের অপেক্ষা করতে হবে। আজকের এই ঘটনাটি চমৎকার একটি ঘটনা। আমরা চলে যাচ্ছি সেই ঘটনায়। যিনি ঘটনা বলবেন তিনি তার নাম, পরিচয়, কোথা থেকে এসছেন কিছু বলতে চান না। সো আমরা সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। থ্যাংক ইউ। আমি থ্যাংক ইউ সো মাচ। আমার আজকে যে ঘটনাটা আমি বলবো, এটা আমার লাইফেই এক্সপিরিয়েন্স করা একটা ঘটনা। তার আগে আমি বলে নিই, ফার্স্ট অ্যান্ড পার্সোনাল রিজনস। ব্যাক ইন 2-3 বছর আগে আমার বিয়ে হয়, কাবিন হয়েছিল। তো শ্বশুর বাড়িতে উঠায় নেওয়া হয়নি, বাট কাবিন করার পর যেটা হয় মাঝে মাঝে ইন-লজের বাসায় গিয়ে থাকা হয়। তো তখনই এক্সপিরিয়েন্স করা হয়েছে আর কি, এই ঘটনাগুলো আমার সাথে হয়ে যায়। তো তার আগে এটাও বলে নিই যে আমার কাবিন হওয়ার কিছুদিন পর আবার ফর সাম পার্সোনাল রিজনস এন্ড ফ্যামিলি ইস্যুস উই গট সেপারেটেড, এন্ড আফটার ফিউ ডেজ আনফর্চুনেটলি আমাদের ডিভোর্সও হয়ে যায়। তো মাঝখানে কিছু পিরিয়ড আমার মাঝে মাঝে লজের বাসায় গিয়ে থাকা হয়েছে। তো ওই সময়ে যেগুলো আমি এক্সপিরিয়েন্স করেছি বেশ ভয়ঙ্কর কিছু ঘটনা। ভূত কিনা বা জিন কিনা আমি জানি না, বাট জিনিসগুলো হয় আর কি। তো আমি স্টার্টিং থেকেই বলি।
ফার্স্ট যখন আমি সেই বাসায় যাই এক রাতে, আমার সাথে আমার কাজিনরাও গিয়েছিল আর কি থাকার জন্য, যেটা হয় স্টে ওভার করতে যায়। তো আমার একটা কাজিন আমাকে ওদিন রাতে স্টে ওভার করার পর ও আমাকে বলেছিল যে আপু তোমাদের এই বাসাটা ভালো না, মানে একটু ডিফারেন্ট। আই হ্যাভ সিন সামথিং ওয়াজ মুভিং এত রাতেবেলা 2-2:30 দিকে। তো হয় না যেটা আমরা অনেক সময় এগুলো শুনে আসলে অতটা কেয়ার করি না। তো ওই বাসায় এমনিতেও যারা অন্যান্য মানে আত্মীয় স্বজন যারা থাকতো, অনেক সময় আমাকে মজা করে হোক বা গল্পের ছলে হোক অনেক সময় বলতো যে এখানে কিন্তু এটা হয়, এটা সেটা অনেক কিছু দেখা যায়। আর বাসাটার একটু বর্ণনা দিই, বাসাটা কোথায় আমি বলবো না, বাট বাসাটার বর্ণনাটা দিলে আপনি বুঝতে পারবেন। এটা নিচতলা একটা বাসা ছিল, খুব ডার্ক, ওর আশেপাশে বিল্ডিং গুলো এত বেশি ক্লোজ, তো অনেক ডার্ক, আলো বাতাস একদম আসতোই না। হ্যালো বন্ধুরা, আজ আমি 1x নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যা বিভিন্ন বিনোদনের জন্য সবচেয়ে বিশ্বস্ত ওয়েবসাইট। PSG এবং সিরিয়া এ এই অ্যাপের স্পন্সর। অন্যান্য অ্যাপের তুলনায় এখানে জেতার সম্ভাবনা অনেক বেশি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে। এটি সকল ক্রিকেট প্রেমীদের জন্য আপনার পছন্দের দলকে সমর্থন করার দুর্দান্ত সুযোগ। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবেন। আপনি স্কোর অনুমান করতে পারবেন এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। তাড়াতাড়ি করুন এবং আপনার পছন্দের দলকে সমর্থন করুন এবং রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ব্যবহার করুন এবং আপনার প্রথম জমাতে 30,000 টাকা পর্যন্ত পান। আপনি পেটিএম, ব্যাংক, বিকাশ, ক্যাশ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই আপনার জয়ের অর্থ উত্তোলন করতে পারবেন। লিঙ্কটি পিন কমেন্টে দেওয়া আছে। রেজিস্টার করতে লিঙ্ক করুন অথবা গুগলে সার্চ করুন 1x লিখে এবং অবশ্যই আমার প্রোমো কোড ব্যবহার করুন এবং বোনাস পান। তো আমি থাকতাম একদম অন্ধকার একটা রুমে সাইডে। যেটা হচ্ছে আমার সাথে ফার্স্ট একদিন রাত্রেবেলা, আচ্ছা তার আগে আমি এটা বলতে ভুলে গেছি, যেটা হতো মাঝে মাঝে রাত 2-2:30 দিকে, যা বেডরুমে 2টা জানলা ছিল, একটা বোধহয় ছিল সম্ভবত দক্ষিণ সাইড আর একটা সম্ভবত পূর্ব, এরকম আমি এক্স্যাক্টলি জায়গা বলতে পারবো না, 2টা দুই দিকে জানালা ছিল। তো রাত 2-2:30 দিকে মাঝে মাঝে খুটখুট করে একটা নক শুনতাম আমি, এবং একবারই শুনতাম নকটা, মনে হতো সামওয়ান ইজ নকিং অন দ্য গ্লাস ডোর, যে নক করে আসার জন্য। তো আমি তখন, যে আমার এক সাবি ছিল, ওকে আমি বলতাম যে এটা কিসের সাউন্ড, বলতো এটা কিছু না, বাতাস হতে পারে বা কিছু, মনে হতো নক করছে কেউ। এটা আমি অত গুরুত্ব দেই নাই। তো একদিন হি ওয়াজ স্লিপিং, আমি জেগেছিলাম। তো জেগে যেটা হয়, মেয়েরা জেগে থাকলে রাত্রেবেলা কি করে, ঘরে খুটখাট কাজ করে বা হয়তো এনিথিং। আমি ড্রেসিং টেবিলে বসে বসে চুল আঁচড়েছি বা সামথিং, আমার এক্স্যাক্টলি মনে নেই। আমার যেখানে ড্রেসিং টেবিলটা, তার ডান পাশে ছিল খাট আর পেছন দিকে একটা কাউচ ছিল। সো ড্রেসিং টেবিলের মিরর থেকে কাউচটা দেখা যায়। কাউচটা অন্ধকার আর ড্রেসিং টেবিলের জাস্ট লাইটটা জ্বলছে। তো আমি তো টের পাচ্ছি যে আমার এক সাথী ছিল, ও ঘুমাচ্ছে, আর আমি চুল টুল আঁচড়াচ্ছি বা কিছু একটা। হঠাৎ করে আমার কাছে মনে হলো পিছনের কাউচে ও বসে আছে এবং আমার দিকে খুব তাকায় আছে এবং হাসতেছে, মানে একটা হাসি হাসি মুখ করে জাস্ট খুব ক্যাজুয়ালি বসে আমাকে দেখছে। তো দেখার কয়েক সেকেন্ডের মধ্যে আমার কাছে অনেক জিনিসটা অকওয়ার্ড যখন লাগছে, তখন আমি ঘুরে তাকাইছি, আমার খাটের দিকে তাকাইছি, মানে আমি ফার্স্টে কাউচে তাকাইনি, খাটে তাকাইছি। এবং খাটে তাকানোর পর আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম, সেটা হচ্ছে সে ঘুমাচ্ছে খাটে, এবং বেঘোরে ঘুমাচ্ছে। খাট থেকে কাউচের দূরত্বটা ছিল, মানে আপনি কাউচে একজনকে দেখেছেন, আবার খাটে একজন শুয়ে আছে, মানে দুটো মানুষ। এবং কাউচে তখন আর কিন্তু সে নাই। এবং এত কম সময়ের মধ্যে আমি তাকাইছি, এটা কারো পক্ষে সম্ভব না যে ও খাটে থেকে শোয়া থেকে উঠে গিয়ে কাউচে বসে আনদিকে হাসে, আবার আমি তাকাতে তাকাতে ও খাটে ব্যাক করবে। কেউ যদি ভয় দেখানোর ইচ্ছা করেও করে থাকে, সেটাও করে, সে বেঘরে ঘুমাচ্ছে। তো ওই দিন এটা দেখার পর আমার কাছে বেশ উইয়ার্ড লাগছে জিনিসটা। ভয় আমি পাই নাই, আসলে আমার কাছে মনে হয় যে আমরা মনে করি যে আমরা একসাথে যখন দেখবো খুব মনে হয় ভয় পাবো, বাট হয় যাদের সাথে, তারা মনে হয় ওই সময়টা আসলে ব্ল্যাঙ্ক একটা ফিলিং হয়। এটা আমি দেখেছি, ভয় আমি পাচ্ছিলাম না। এইটা হলো, অ্যান্ড আমি ওকে এই ব্যাপারে আসলে কিছু বলিও নাই। আই থট ইট ক্যান বি আ হ্যালুসিনেশন, কারণ আমি তো ভূত এগুলো বিশ্বাস করি না। তো এবং আমার এত জীবনে আমি কখনো এই ধরনের কিছু আগে ফেস করি নাই, আমি এটা খুবই নর্মালি নিয়েছি, ওটা বলিও নাই। কিছুদিন পরে আবার আরেকদিন আমি থাকতে যাই। সেদিন রাতে যেটা হয়, রাতে ঘুমাইছিলাম নর্মালি। তো সকালবেলা আমার অফিস থাকতো 7টা সাড়ে 7টার দিকে, আর ও বের হয়ে যেত 6:30টার দিকে, ওর অফিস থাকতো 6:30টার দিকে। তো সে যেটা করতো, আমি ঘুমিয়ে থাকা অবস্থায় সে উঠে হয়তো রেডি টেডি হতো, বাট আমাকে খুব একটা মানে ডিস্টার্ব করতো না, আমি আমার মতো ঘুমাতো। তো
এর মাঝখানে যেটা হচ্ছে আমাদের খাটের পজিশনটা আমরা চেঞ্জ করছি, মানে খাটে একটা জানলার সামনে ছিল, ওখান থেকে ঘুরে আরেকটা জানলার সামনে নিছি। গরম লাগতো, সরি তখন উইন্টারের জন্য আমরা খাটটা ঘুরে ফেলছি। তার আগে আমি তো বলিনি যে আমরা অবশ্য শুনতাম, আমার ওখানে রিলেটিভরা অনেকে বলতো যে আগে অনেক কিছু হয়েছে ওই বাসায়, ঘর বাঁধানো টান্ধানো হয়েছে। তো ওই জানলাটা দিয়ে, যে জানলাটার কাছে খাটটাকে পরে মুভ করেছি, ওই জানলাটাই নাকি এটা চলাচলের রাস্তা। অনেকে অনেক কিছু এরকম করে বলতো। তো ওরকম আসলে মাথায় ছিল না, কোনো কিছু মাথায় কখনো নেই। তো ওই দিন যেটা হয়, আমি ঘুমিয়েছিলাম, তখন আমার ঘুম ভেঙে যায় 6টা 6:30 ওরকম একটা টাইমে, জি এবং এটা সকাল, মানে তখন আলো ফুটে গেছে বাইরে ডেফিনেটলি, বাট ওর রুমটা অনেক ডার্ক ছিল, মানে কখনোই ওটাতে আলো আসতো না। আর ও সবসময় খুব ভারী পর্দা দিয়ে রাখতো যাতে আলো না আসে। হি ইউজ টু প্রেফার ডার্ক রুমস, যে ডার্ক রুমেই থাকতো। তো আলো ফুটে গেছে হয়তো বাইরে, আমি বুঝতে পারছি সকাল, বাট অন্ধকার রুমটা বেশ। আর আমি শুনতে পাচ্ছি আমার যে ওয়াশরুমটা, আমার খাটের রাইট সাইডে আমার ড্রেসিং টেবিলের পাশে ওয়াশরুম ছিল। সো ওয়াশরুমে আমি শুনতেছি যে কল চলতেছে, শাওয়ার চলতেছে, কেউ একজন ইউজ করলে যেটা রেগুলার ইউজের যে শব্দ, যে ভিতরে কেউ রেডি হচ্ছে, আমিও বুঝতেছি হয়তো ও রেডি হচ্ছে। আর আমার ঘুমও ভেঙে গেছে, কিন্তু আধো জাগা মানে ঘুমন্ত এরকম একটা অবস্থা। তো হঠাৎ করে আমি দেখলাম যে আমার বেডরুমের যে দরজা, যেটা দিয়ে আর কি বের হতে হয় রুম থেকে, সেই ডোরটা আর আমার খাটের মাঝামাঝি যে স্পেসটা, ওখানে ও দাঁড়ায় আছে। তো আমি ওকে দেখার পর, এটা তো আমার তো অদ্ভুত কোনো ঘটনা না, দাঁড়ায় থাকতেই পারে। বেশ কয়েক সেকেন্ড পর আমি দেখলাম ও খুব শক্ত হয়ে দাঁড়ায় আছে, মানে একটা মানুষ কখনো ওইভাবে শক্ত হয়ে স্ট্যাচুর মতো দাঁড়ায় থাকতে পারে না, মুভমেন্ট থাকে বা বোঝা যায় মানুষটা, একটা মানুষ দাঁড়ায় আছে। আর ওর দাঁড়ানোটা ছিল একটু অদ্ভুত আমার কাছে, দাঁড়ানোর স্টাইলটা। আমি কিন্তু অন্ধকারে দেখছি, তার চেহারা দেখছি না, বাট অবয়ব দেখে আমি বুঝতে পারতেছি এটা ওই। আর ওর দাঁড়ানোর ভঙ্গি ছিল ডিফারেন্ট, লাইক ও সোজা হয়েও দাঁড়ায় নাই। আমরা রুকুতে যাই না নামাজের সময়, রুকুতে যাওয়া আর স্ট্যান্ডিং পজিশনের মাঝামাঝি যদি কোনো অ্যাঙ্গেল থাকে, এতটুকু ঝুঁকে ও দাঁড়ায় আছে, এবং বেশ অনেকক্ষণ ধরে শক্ত দাঁড়ায় আছে, কোনো মুভমেন্ট নেই। আমার কাছে একটু মানে স্বাভাবিক, আমি একটু অদ্ভুত ফিল করে আমি এমনি জিজ্ঞেস করছি কি ব্যাপার, কি হয়েছে, দাঁড়ায় আছো কেন? তো কোনো রেসপন্স আমি পাচ্ছি না। অ্যান্ড আমার কয়েক সেকেন্ডের মধ্যে জিনিসটা হয়, আমি বুঝতে পারি যখন আমি জিজ্ঞেস করি, তার কিছুক্ষণের মধ্যে আমার ওয়াশরুমের দরজাটা খুলে যায়, অ্যান্ড ওয়াশরুম থেকে অ্যাকচুয়ালি ও বের হয়ে আসে। এবং আমি যেটা হয়, ওয়াশরুম যেহেতু খুলছে, আমি ওয়াশরুমের দিকে তাকাইছি, তখন আবার যখন এখানে তাকালাম, এটা আর নাই, ইট জাস্ট ভ্যানিশড। তো আমি খুবই অদ্ভুত ফিল করি, আসলে ভয় থেকে জিনিসটা খুবই অদ্ভুত লাগে আমার কাছে। এবং ওয়াশরুম থেকে খুবই স্বাভাবিক ভঙ্গিতে রেডি হয়ে বের হয়েছে। যে জিনিসটা দাঁড়ায় ছিল, ওর গায়ে যে শার্টটা পরা ছিল, আমার এখন মনে হচ্ছে চেক একটা শার্টের মতো আমি দেখছিলাম, বাট যে বের হয়েছে ওয়াশরুম থেকে, ওর গায়ে ডিফারেন্ট একটা শার্ট। সো ইটস আ ডিফারেন্ট পার্সন, অ্যান্ড হি ইজ দ্য রিয়েল পার্সন যে বের হয়ে আসছে। আমি খুবই ভয় পাই, এবং মানে টোটাল ঘটনাটা আমার কাছে খুব উইয়ার্ড লাগে। আমি তখন ওকে বলি যে জানো, আমি এরকম দেখলাম। বলাতে সে জিনিসটাকে খুব একটা যে কেয়ার করছে বা খুব একটা ভয় পাচ্ছে বা আমাকে ভয় দেখাচ্ছে তা না, খুব স্বাভাবিক। সে আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, ভয় পেও না, তুমি দোয়া দরুদ পড়ো, আর একটা কাজ করো, আজকে তুমি অফিসে যেও। এখন আমার আসলে তখন মন মানসিকতা এত বাজে ছিল, আমি অফিসে যাওয়ার মতো আমি মুডে ছিলাম। এন্ড দেন আমি ওদের বাসায় থেকে যাই, এবং সারাদিনই আমার কাছে খুবই উইয়ার্ড লাগে, চিন্তা করতে থাকি যে এটা আমি কি দেখলাম, তাও সকাল সকাল। কারণ সব স্টোরিজ যাদের হয় হয়তো রাতে হয়, সবাই মনে করে। তো আমি আর কাউকে শেয়ারও করি না। ও আমাকে মানাও করছে যে থাক, কাউকে বলার দরকার নেই, যাই দেখছো তুমি ভয় পেও না, আর দোয়া দরুদ পড়ো, নামাজ পড়ো, অসুবিধা নাই, কোনো প্রবলেম হবে না, এই রুমে তোমার কোনো প্রবলেম হবে না। তো দিস ইজ দ্য সেকেন্ড ডে। এরপর ভুলেও গেছি। এরপর অনেক দিন পরে আরেক দিন, এটা লাস্ট আমি দেখি আর কি, 3 বার হয়েছে আমার সাথে জিনিসটা। সেদিন উইন্টার ছিল, তো ঠান্ডার মধ্যে ও ঘুমায় গেছে আমার সাথে। ঘুমায় যাওয়ার পর আমি ঘুমাতে পারছিলাম না, আমি তখন মোবাইলে অনেক গেমস খেলতাম। তো আমার মনে আছে এখন আমি গেমস খেলছি ঠিক রাত 2টা 15 মিনিট পর্যন্ত, কারণ সকালে আমার অফিস আছে, তো একটা টাইম আমার ঘুমাতে হবে।
ও বেঘরে ঘুমাচ্ছে, আমি গেমস টেমস খেলে আমার স্পষ্ট মনে আছে আমি অ্যালার্ম দিলাম আমার ফোনে কটার সময় উঠতে হবে, এবং অ্যালার্ম দিয়ে ফোনটা জাস্ট বেডের পাশে যে সাইড টেবিল থাকে ওখানে রাখলাম, রেখে আমি আমার কমফোর্টারটা গায়ে দিয়ে জাস্ট শুতে যাচ্ছি এমন একটা পজিশনে, মানে শুয়ে পড়েছি এমন একটা অবস্থায়। আমি ঠিক দেখলাম আমার রাইট সাইডে অ্যাকচুয়ালি ও ঘুমাচ্ছিল, আমার ঠিক পায়ে লেফট সাইডে হাঁটুর কাছে আমি দেখলাম যে ওই বসে আছে। আচ্ছা, অ্যান্ড বিছানায় যদি কেউ শুয়ে থাকে তাকে দেখার জন্য বা রোগী দেখতে গেলাম, আমি ঝুঁকে দেখি সে আমার দিকে অনেকখানি ঝুঁকে আছে। অ্যান্ড হি ইজ ওয়ারিং আ শর্টস, খুব ক্যাজুয়াল একটা ড্রেস, ও বাসায় যেভাবে ক্যাজুয়ালি থাকে আমি ওকে ওভাবেই দেখতেছি। তো ওই সময়টা ভয়, আবারও বলবো আমি ভয় পাওয়ার চেয়ে ব্ল্যাঙ্ক একটা ফিলিংস ফিল করতাম। আই ইউজ টু গেট মানে নার্ভাসও না, মানে আমি বলতে পারবো না আমি কিরকম একটা ফিল করতাম এবং কতক্ষণ হচ্ছে আমার সাথে এটাও আমি আসলে বুঝতাম না। যখন আমার সেন্স ব্যাক করতো তখন মনে হতো যে আমি একে কেন এখানে দেখছি, আমার ওই মুহূর্তে এটা মনে হচ্ছে যে ওকে আমি এখানে কেন দেখছি, ও তো পাশে শুয়ে আছে। অ্যান্ড আমি ওই দিন আসলে চিৎকার করে উঠছি এবং চিৎকার করে বলছি যে কি করো কি করো তুমি এখানে কি করো, মানে আমার সময় মাথা ঠিক নেই, কি বলতেছি মাথা ঠিক নেই। যখন আমি এত জোরে শাউট করছি তখন বেসিক্যালি ও পাশে তো ঘুমাচ্ছিল, ওর ঘুম ভেঙে গেছে এবং আমি জানি না ও কিভাবে বুঝছে বা কি, ওর সাথে সাথে যেটা করলো ওর ঘুম ভাঙার সাথে সাথে ও উঠে ওর ব্ল্যাঙ্কেটটা দিয়ে ওর কমফোর্টারটা দিয়ে আমাকে কমপ্লিটলি ঢেকে ফেললো, আমার চোখ মুখ ঢেকে বললো কিছু দেখো নাই, তুমি কিছুই দেখো নাই, ভয় পেও না, কিছু হয় নাই, কিছু হয় না। So this actually happened, আর আমি ওর পরে যখন সে ঢেকে আমাকে দিছে এরপর আমি আর কিছু মনে কিছু করতে মনে নেই পারবো না, আপনার? কিছুই মনে নেই। ওকে। So, আমি খুবই পরের দিন সকালে উঠে আমি ওর সাথে আবার এটা নিয়ে ডিসকাস করছি, জিজ্ঞেস করছি, এবং আমার খুবই এই লাস্ট ঘটনাটা আমার খুবই ভয় লাগছে, কারণ জিনিসটাকে এত বেশি কাছে এবং এত বেশি রিয়েল দেখেছি। আগের গুলো আমার কাছে তখন আমি মানায় নিতাম দোজ ওয়ার হ্যালুসিনেশন, বাট এটা হ্যালুসিনেশন ছিল না ছিল না। এবং খুব ভালো মতো আমার মনে আছে, এবং ওকে আমি এমন ভাবে দেখলাম রিয়াক্ট করতে যে ও জিনিসটা হয়তো বুঝতেছে এবং লুকিয়ে ফেলার চেষ্টা করছিলেন। আমি বলতে পারবো না, হয়তো কোনো কারণে হয়তো সে আমাকে তখন বলতে চেত না। এরপরে কি হলো? এরপরে আপনার ফ্যামিলি মেম্বার কিছু আসলেন আপনার সঙ্গে থাকতে? আমার বাসায় যেটা হতো মাঝে মাঝে আমি তো থাকতে যেতাম, বাসায় আমি যেতাম, হয়তো আমার সাথে কাজিনরা যেত, আমার ছোট ভাইরা যেত। তো ওর আরেকটা রুম ছিল, মানে বিয়ের আগে যে স্টাডি রুম থাকে, স্টাডি রুমে এসে থাকতো। ওই রুমে ও আমাকে এমনি গল্প গল্প করে একদিন বলছিল যে জানো ওই রুমটাতে অনেক কিছু হয়, গেস্টরা আসলে ওরা অনেক কিছু ফিল করে, অনেকে ঘুমের মধ্যে অনেক কিছু ফিল করে, এরকম বলতো। আর ও নাকি একবার অনেক রাতের বেলা শুনছিল যে, একবার মানে কয়েকবারই বেবি শুনতো যে রাতে একটা কোরআন শরীফ তেলাওয়াত করলে হাফিজি হুজুররা যেরকম মুখস্থর মতো করে সুর করে করে গুনগুন করে কোরআন শরীফ পড়ে, ও ওরকম শুনতে পেত। আমি শুনে গল্পটা আসলে অত কেয়ার করিনি, আমি বলছি যে ভালো, ভূত হলে তো আর কোরআন শরীফ পড়বে না, তো ভালো কিছুই তোমার রুমে আসে, এটা ভয়ঙ্কর কিছু হয়তো না। তো ওই রুমটাতে আমার ছোট দুই ভাই তারা রাতে স্টে ওভার করতে আসছে, তো সারা রাত আমরা গল্প টল্প করে ওরা 3টা-4টার দিকে ওই রুমটাতে, মানে আমি ওদেরকে বিছানা করে দিচ্ছি, ওরা দুজন ওখানে ঘুমাতে গেছে, আমি আমার রুমে ঘুমাতে চলে আসছি। যেটা হয় সকালে 7টা বা 7:30টার দিকে আমার ভাই দুটার মধ্যে একটা উঠে আসে, উঠে এসে আমার পাশে এসে বলতেছে আপু আমি ওই রুমে ঘুমাবো না, আমি তোমার সাথে ঘুমাই। আর আমার ছোট ভাই ও কিন্তু অতটাও ছোট না, মানে ও জব করে, তো মোটামুটি ম্যাচিউর, অনেক বড় একটা ছেলে, বাচ্চা কেউ না যে ভয় পেয়ে চলে আসবে। তো এতটাই ও মানে ভয় পাইছে, এসে বলছে আপু আমি তোমার পাশে শুই। হ্যাঁ শো, অসুবিধা নেই, ঘুমো। তো ঘুমায় যায়, পরে সকালে উঠার পর আমাকে বলে ওরা তো দুইজন ঘুমাইছিল রুমে, গভীর ঘুমেই ছিল, ওদের দুইজনের একই টাইমে ঘুম ভেঙে গেছে এবং হি ওয়াজ লিটারালি ফিলিং ওর পায়ে কেউ একজন আঁচড় দিয়ে কিছু একটা লেখার চেষ্টা করতেছে। আচ্ছা। আঙ্গুল দিয়ে কিছু একটা লেখার চেষ্টা করছে, কাইন্ড অফ এস, বারবার এস লিখতেছে, বসে আপু এস লিখলে যেরকম মনে হবে এইরকম একটা ইয়ে হয়, এবং আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর আমি ভাবি যে হতে পারে কিছু সুসুরি লাগতেছে পায়ে বাকি, বাট একদম ও প্র্যাকটিক্যালি ফিল করছিল যে কোনো একটা মানুষ আঙ্গুল দিয়ে আঁচড় কেটে কিছু একটা লিখছে, এবং সাথে সাথে ও পাশে তাকায়, আমার তো আরেকটা ভাই ছিল, ও দেখে ও জেগে গেছে, ও উঠে গেছে এবং ও ওর দিকে অবাক হয়ে তাকায়, বলে ভাইয়া তুমি কি কিছু টের পাইছো? এবং
সে বলে, ওই ভাইটাও বলে ওরও পায়ে কিছু একটা কেউ লিখার চেষ্টা করছে, পায়ের পাতায় কেউ স্ক্র্যাচ করছে। তো একই সাথে দুজনের একই জিনিস ফিল হয় এবং ওরা এতটাই মানে অকওয়ার্ড হয়ে যায়, মানে এটা কি হলো বুঝতে পারে না যে, এবং বেশ ভয়ই পাইছে আসলে জিনিসটার পর।